চল বই বার কর, বইয়ের মধ্যে বার করা হচ্ছে মেটালার্জি। দেখ আজকে আমি তো স্টার্ট করবো হচ্ছে মেটালার্জি, স্টার্ট করে শেষও করবো মেটালার্জি। তো বেসিক্যালি মেটালার্জি চ্যাপ্টার খাতা বের করেছিস? আচ্ছা, মেটালার্জি দেখ, মেটালার্জি হচ্ছে বেসিক্যালি একটা চ্যাপ্টার নয়। মেটালার্জি হচ্ছে তুই সায়েন্সের মধ্যে বা কেমিস্ট্রির মধ্যে স্পেসিফিক্যালি একটা স্ট্রিম বলতে পারিস মেটালার্জি। কারণ মেটালার্জি এমন একটা ভাস্ট জিনিস যেটা হচ্ছে আমি তুই বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে ইউজ করি। তো সেই অত বড় জিনিসটার কিছুটা মাত্রই জাস্ট পার্ট আমার তোর ক্লাস 10-এর এই সিলেবাসের মধ্যে রয়েছে। তো মেটালার্জি নিয়ে আমি তুই ডিটেলড অ্যানালিসিস, বুঝতেই পারছিস মেটালার্জি মানে হচ্ছে মেটাল, আর মেটাল হচ্ছে আমি কোথা থেকে পাই বেসিক্যালি। দেখ মেটালের যত রকম সিনথেসিস আছে, মেটালের যত রকম পিউরিফিকেশন আছে, সিনথেসিস নয় পিউরিফিকেশন, যত রকম কিছু সব মেনলি ইউজ করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তো এই চ্যাপ্টারটা পুরোপুরি হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রি স্পেসিফিক চ্যাপ্টার, ইন্ডাস্ট্রি বেসড চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, মেটালার্জিতে আমি তুই কী পড়বো? মেটালার্জিতে আমি তুই বেসিক্যালি পড়বো হচ্ছে মেটালকে কীভাবে পিউরিফাই করবো, মেটালকে কোথায় পাওয়া যায়, বাই দা মেটালকে আর্থের মধ্যে তো পাওয়া যায় মেটালকে, আর্থ ক্রাস্টে আমি তুই মেটালকে পাবো, ঠিক আছে। মেটালকে কী ফর্মে পাবো, ওখান থেকে কীভাবে পিউরিফাই করবো, আর জাস্ট একটা মাত্র মেটালকেই আমি তুই পিউরিফাই করবো, সেটাই আমার তো সিলেবাসে আছে। সেই মেটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বুঝতেই পারছিস, দেখ আমার তো ডেইলি লাইফের মধ্যে চারপাশে প্রত্যেক মুভমেন্টে মেটালের সাথে তুই রিলেটেড, তুই যা যা জিনিস ইউজ করিস প্রত্যেকটার মধ্যে মেটালের টাচ আছেই। তুই ইলেকট্রিসিটি পাস করা থেকে শুরু করো, কপার ওয়্যারের মধ্যেও মেটাল আছে, কপার, তুই যা ইউজ করছিস প্রতিটা জিনিসের মধ্যেই মেটাল আছে, ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে মেটালার্জি স্টার্ট করছি। মেটালার্জির মধ্যে আমি তুই ফার্স্ট দেখবো হচ্ছে মেটালকে কোথায় পাওয়া যায়। দেখ মেটালকে কোথায় পাওয়া যায়, আর্থ ক্রাস্টে পাবো। এখন আর্থের ডিটেলটা অ্যানালিসিস করছি না, আর্থের কোন পার্টটাকে আর্থ ক্রাস্ট বলে, কী কী লেয়ার বলে, সেগুলোকে আর বলছি না। মেটালকে যার মধ্যে পাওয়া যায় সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে মিনারেলস, ঠিক আছে। তাহলে মিনারেলস মানে কি, মেটালকে আমি যার মধ্যে পাবো সেটাকে বলে হচ্ছে মিনারেলস, বুঝলি? ওকে, আচ্ছা এবার মিনারেলসের মধ্যে মেটাল না, মেটালের সাথে আরও অনেক রকম ইম্পিউরিটিও মিশে থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে একটা মেটালের অনেক রকম মিনারেল পাওয়া পসিবল, অনেকগুলো মিনারেলস আমার হতেই পারে, বোঝা গেছে। যার মধ্যে আমার শুধুমাত্র মেটাল নেই, মেটালের সাথে আরও ইম্পিউরিটি মিশে আছে, স্যান্ড মিশে থাকতে পারে, সিলিকা মিশে থাকতে পারে, অন্য অনেক মেটাল মিশে থাকতে পারে একটা মেটালের সাথে। তো একে বলে হচ্ছে বেসিক্যালি মিনারেলস, বোঝা গেছে। মেটালকে যার থেকে পাচ্ছি সেটা হচ্ছে মিনারেলস। নেক্সট হচ্ছে কি, নেক্সট জিনিসটা হচ্ছে ওর। ওর কাকে বলে, ওর বলে হচ্ছে ভাই এতগুলো, ধর একটা মেটাল হচ্ছে ধর সাপোজ 50টা মিনারেলস আছে, এই 50টা মিনারেলসের মধ্যে ধর কিছু কিছু মিনারেলস আছে যেগুলো থেকে মেটালকে পিউরিফাই করা বা এক্সট্রাক্ট করা বেসিক্যালি আমার জন্য সিম্পল আর হচ্ছে কস্ট এফিশিয়েন্ট, মানে কি সোজা কথা সস্তা, বুঝতে পেরেছিস তো। তাহলে সেই মিনারেলগুলো যেখান থেকে আমার মেটালকে পিউরিফাই করা ইজি আর হচ্ছে কি সস্তা অন্যগুলোর থেকে, অন্য অন্য মিনারেলগুলোর থেকে, সেগুলোকে বলে হচ্ছে ওর, বোঝা গেছে। তাহলে মিনারেলস আর ওর, তাহলে কি বলতো, সব ওরই হচ্ছে আমার মিনারেলস, কিন্তু সব মিনারেলস কিন্তু আমার ওর না, বোঝা গেছে, বুঝলি তো। তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন করবে মিনারেলসের ডেফিনেশন আর ওরের ডেফিনেশন, সেটা বই থেকে পড়বো পরে, বোঝা গেল। তাহলে চল এবার আমাকে তোকে মনে রাখতে হচ্ছে কতগুলো ওরের, সরি কতগুলো মেটালের ওর। আমার তো সিলেবাসে বেসিক্যালি এই তিনজনের মনে রাখলেই হবে, অ্যালুমিনিয়াম, আয়রন আর জিঙ্ক, বোঝা গেছে। এই তিনটে মেটালের ওর আমাকে মনে রাখলেই হবে, এই তিনটেই আমার তো সিলেবাসে আছে। আমাদের সিলেবাসে দেখ এতগুলো যে ওর আছে, এই ওরের মধ্যে একমাত্র অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন আমাকে তোকে স্টাডি করতে হবে। কোন ওর থেকে স্টাডি করব, আমি অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন স্টাডি করবো হচ্ছে ফ্রম বক্সাইট, বোঝা গেছে। বক্সাইট থেকে আমি অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন স্টাডি করবো, এই একটা মাত্র মেটালই আছে, বুঝতেই পারছি। হাজার হাজার মেটাল পসিবল, মানে হাজার হাজার না ভাই, পিরিয়ডিক টেবিলে তো অতগুলোই আছে। হাজার হাজার মেটাল পসিবল মানে কি, আমি তোকে বলতে পেরেছি হাজার হাজার মেথড পসিবল, সোজা কথা। তার মধ্যে দেখ আমাদের ক্লাস 12-এ গিয়ে আবার মেটালার্জি চ্যাপ্টারটা থাকে ইউজুয়ালি। এখন রিডিউস সিলেবাসে এক্সাম হচ্ছে বলে এই মুহূর্তে সিবিএসসি বল বা আইএসসি বল কোনো বোর্ডেই আর মেটালার্জি নেই। ক্লাস 12-এ যদি তুই যাস, সায়েন্স নিয়ে যদি পড়িস, যদি আবার রিডিউস সিলেবাসের জায়গায় পুরো সিলেবাস ফিরে আসে ইন ফিউচারে, তাহলে তোকে তখন শুধুমাত্র অ্যালুমিনিয়াম নয়, অ্যালুমিনিয়ামের সাথে আয়রন, জিঙ্ক, এদের এক্সট্রাকশনও তোকে পড়তে হবে, বোঝা গেছে। তাহলে আমি তুই এখন পড়বো হচ্ছে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন। তো এই এক্সট্রাকশন করার আগে চল আমি তুই দেখি কীভাবে একটা ওর থেকে এক্সট্রাকশানে আমি যাব, বোঝা গেল। তাহলে চল, বুঝতে পেরেছিস তো। তাহলে এইবার আমার কাজ কী হবে, ওরটাকে নিয়ে আমি কাজ শুরু করবো। হ্যাঁ চলে, ওরটাকে নিয়ে আমার কাজ শুরু হবে, বোঝা গেছে। ওরকে নিয়ে আমি ফার্স্টে কী করবো, চল স্টেপ বাই স্টেপ দেখতে থাক। ওর থেকে আমি মেটাল কীভাবে যাব, ওরটাকে নিয়ে আমি ফার্স্টে কী করবো, ধর আমি ধর পাহাড়ের মধ্যে ধর মেটাল খুঁজে পেয়েছি। তো মেটালের মধ্যে কী আছে বলতো, মেটালের মধ্যে ইম্পিউরিটি মিশে আছে, ওরের মধ্যে ইম্পিউরিটি থাকবে স্বাভাবিকভাবে। ওর মানে কি, সেই মিনারেলসগুলো যেগুলো থেকে আমার মেটালকে এক্সট্রাক্ট করা সিম্পল, সোজা কথা সস্তা আর সময় কম লাগে। এবারে ধর আমি ওর পেয়েছি,
মেটাল তো এক্সট্রাক্ট করা হয় জানিস কোথা থেকে। বক্সাইট দেখবি কোথায় করে বলতে ইন্ডিয়াতে। বক্সাইট তুই জিওগ্রাফিতে পড়েছিস, বক্সাইট পড়েছিস? হ্যাঁ, কোন রিজিয়ন থেকে হচ্ছে কোথা থেকে করে? উড়িষ্যা থেকে বেসিক্যালি। তো বক্সাইট হচ্ছে বেসিক্যালি অ্যালুমিনিয়ামের ওর। এবার বক্সাইট তুই মানে যেগুলো মাইন থাকে সেখান থেকে ধর নিয়ে আসলি, এবার তারপর তুই ওখান থেকে কীভাবে এক্সট্রাক্ট করছিস। তুই বক্সাইট না যে কোনো মেটাল কীভাবে হবে, ধর তুই সাপোজ একটা পাথরের মধ্যে মেটালটা তোর লুকিয়ে আছে, বোঝা গেছে? এবারে পাথরটাকে তুই ফার্স্টে কী করবি, একদম গুঁড়ো গুঁড়ো করে দিবি, রোলার চালিয়ে ধর তুই একদম পেস্ট করে দিলি, একদম পিষে দিলি। এটাকে বলেছে কী বলতো, ক্রাশিং অফ ওর, বোঝা গেছে? তাহলে ফার্স্ট স্টেপ আমার কী হবে বলতো, ক্রাশিং অফ ওর। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ক্রাশিং অফ ওর, বোঝা গেল? সেকেন্ড স্টেপ আমি কী করবো বুঝতে পারছিস? তোকে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো করবে। ফার্স্ট স্টেপ আমার কী হলো, তাহলে ক্রাশিং অফ ওর, তার মানে কি আমি রোলার চালিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। তো এখন সিম্পলি ব্যাপারটা বোঝ, খাতায় তোকে লিখতে হবে না, তোর বইয়ের মধ্যে সব আছে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট স্টেপে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, কারণ আমি বড় পাথর থেকে তো এক্সট্রাক্ট করতে পারবো না, আমাকে সিম্পল ছোটো ছোটো পার্টে ভাগ করতে হলো। তাহলে ক্রাশ করার পরে এইবারে কী করছি, সেকেন্ড স্টেপে আমি এবার ক্রাশিং অফ ওর যেটা হয়েছে সেই গুঁড়ো গুঁড়োটা নিয়ে কাজ হবে। সেকেন্ড স্টেপটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওর। সেকেন্ড স্টেপটাকে বলে কি, কনসেন্ট্রেশন অফ ওর। কনসেন্ট্রেশন অফ ওর, কনসেন্ট্রেশন অফ ওর মানে কি, সোজা কথা তুই ভাব, সাপোজ তুই দোকান থেকে চাল কিনে এনেছিস, ধর চালের মধ্যে ধর আমার পাথর আছে, চালের মধ্যে পাথর থাকে, দেখবি দোকান থেকে চাল আনার পরে চালের মধ্যে পাথর থাকে, ঠিক আছে? তো বেসিক্যালি তুই কী করছিস বলতো, ছাঁকনি দিয়ে ছেঁকে এবার ওই পাথরটাকে বার করবি, পাথরটা যাতে পড়ে থাকে, চালটা যাতে বেরিয়ে যাচ্ছে। বা ধর তুই দেখবি যখন বাড়ি বানানো হয়, দেখবি বালিটাকে বেসিক্যালি ছাঁকে, দেখেছিস তো, বালিটাকে ছাঁকনি দিয়ে ছাঁকে, দেখবি ওটার মধ্যে তোর পাথরগুলো পড়ে থাকে আর বালিটা আমার নিচে চলে গেল। তার মানে বেসিক্যালি সেকেন্ড যে স্টেপটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমি কী করবো, পিউরিফিকেশনই করছি। আরও কিছু ইম্পিউরিটি, এবার আমি ইম্পিউরিটিকে ইনিশিয়ালি সরানো স্টার্ট করলাম, বোঝা গেছে? যে ইম্পিউরিটিগুলো সাইজ বড় সেগুলোকে আমি ইনিশিয়ালি সরানো স্টার্ট করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ ওর। এইবারে কনসেন্ট্রেশন অফ ওর কতভাবে করা যেতে পারে সেটাই আমি তুই দেখবো। চল, আমাদের সিলেবাসে বেসিক্যালি মেনশন করা আছে 3খানা, তো আমি তুই 4 নম্বরটাও দেখে রাখবো। তাহলে এবার আমি তুই কী দেখছি, কনসেন্ট্রেশন অফ ওর মানে ইনিশিয়াল লেভেলের পিউরিফিকেশান। ইনিশিয়াল লেভেলে ওর মধ্যে যে ইম্পিউরিটিগুলো আছে সেগুলোকে তাড়াবো। তাহলে কনসেন্ট্রেশন অফ ওর, এটা হচ্ছে আমার স্টেপ 2, কনসেন্ট্রেশন অফ ওর। এর মধ্যে ফার্স্ট যে মেথডটা, এই মেথডটাকে কী বলে, এটাকে বলে হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, ঠিক আছে? और ग्रेविटेशनल मेथड, গ্র্যাভিটেশনাল আর হাইড্রোলাইটিক মেথড। কী করবো বেসিক্যালি, ভালো করে দেখ, সিম্পল টেকনিক, দেখতে থাক। ধর এখানে তোর কি আছে, মেটালের সাথে তাহলে আমার কি মিশে আছে, বেসিক্যালি ইম্পিউরিটিও মিশে আছে। এবারে ধর আমি ধরে নিলাম ইম্পিউরিটিগুলো ধর হেভি আর মেটালটা হচ্ছে আমার ধর কি হালকা, তার মানে কি ইম্পিউরিটিগুলোর ডেন্সিটি বেশি আর মেটালটা সাপোজ হচ্ছে আমার ডেন্সিটি কম। ওকে, তাহলে চল আমি ধরে নিচ্ছি যে মেটাল ফর হচ্ছে, ধর আমি ধরলাম লাল কালিগুলো হচ্ছে আমার মেটাল, গুঁড়ো গুঁড়ো করে পিষে দিয়েছি, আর ধর কালোগুলো হচ্ছে সাপোজ আমার ইম্পিউরিটি। ওকে, আমি কন্ডিশন কি ধরলাম, আমি ধরে নিচ্ছি, আলাদা হলে উল্টোটা ভালো হবে। আমি ধরে নিলাম হচ্ছে হেভি হচ্ছে আমার কে বলতো, আমি ধরে নিলাম চল ইম্পিউরিটি হচ্ছে আমার হেভি গ্রেটার দ্যান মেটাল। এইবার আমি কি করছি, চল আমি করলাম হচ্ছে এটা, তার মানে বুঝতে পারছি স্লোপ আছে একটা। এইবার আমি কি করছি বলতে, এর উপরে আমি জল পাস করা স্টার্ট করলাম, জল আমি এর মধ্যে দিয়ে পাস করছি, ওয়াটার। এই স্লোপটাকে তুই আরও কমিয়ে দিতে পারিস চাইলে, তোর হেভি কতটা, ডেন্সিটি কতটা, তার উপর ডিপেন্ড করছে। যখন আমার জল পাস করা স্টার্ট করলাম, তুই বল যেগুলো হেভি হবে সেগুলো কি জলের সাথে বেরিয়ে চলে যাবে, নাকি যেগুলো হালকা হবে সেগুলো বেরিয়ে যাবে? যেগুলো হালকা বেসিক্যালি সেগুলো আমার জলের সাথে বেরিয়ে যাবে, আর হেভিগুলো কী হবে বলতো, আস্তে আস্তে যাবে। তার মানে কি হচ্ছে, বেসিক্যালি হেভিগুলো সাপোজ আমার কিছুক্ষণ পরে আমি জল পাস করলাম, আমার হেভিগুলো ধর এখানে আটকে থাকলো, হেভিগুলোই আমি ধরে নিয়েছি ইম্পিউরিটি ধর আমি এখানে আটকে থাকবে, বুঝতে পেরেছিস? আর আমার এখানে জলের সাথে আমার কি বেরিয়ে চলে গেল, জলের সাথে দেখ আমার বেরিয়ে চলে গেল হচ্ছে বেসিক্যালি মেটালের পার্টটা, বোঝা গেছে? তার মানে এইভাবে দেখ আমি কী করলাম বলতো, ইনিশিয়াল একটা ছেঁকে নিলাম, ইনিশিয়াল একটা পিউরিফিকেশন করলাম, এটাকে বলেছে কনসেন্ট্রেশন অফ ওর। এই মেথডটার নাম কি তাহলে, হাইড্রোলাইটিক মেথড, বোঝা গেছে? এইটা হচ্ছে তাহলে আমার ইম্পিউরিটি পড়ে থাকলো, ইম্পিউরিটি আমার এখানে পড়ে থাকলো, এটা হচ্ছে আমার ইম্পিউরিটি পড়ে থাকলো, আর বেসিক্যালি মেটালের পার্টটা চলে গেল হচ্ছে ওখানে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার হাইড্রোলাইটিক মেথড। আমি জল পাস করলাম, এটা তুই বুঝতেই পারছিস, তুই বাড়ির ছাদে একটা স্লোপ বানিয়ে নিজেই করতে পারিস, বালি আর হচ্ছে তুই ধর নর্মাল একটা হালকা কিছু মিশিয়ে রেখে দিবি, তুই দেখবি জল যদি আস্তে আস্তে পাস করিস, দেখবি যেটা আমার বালি আর পাথর ধর তুই মিশিয়ে রেখে দিলি, পাথর গুঁড়ো গুঁড়ো করে আর বালি গুঁড়ো গুঁড়ো করে তুই মিশিয়ে রাখলি একটা স্লোপের উপরে। এবার ধর তুই আস্তে আস্তে ওর উপর দিয়ে জল পাস করছিস, তুই দেখবি পাথরগুলো আমার স্লোলি যাবে বেসিক্যালি, আর বালিটা আমার আগে বেরিয়ে যাবে, সিম্পলি বুঝতেই পারছিস। এবার যদি এটা খাঁজ কাটা থাকে তাহলে খাঁজের মধ্যে আমার কে জমতে থাকবে, অবভিয়াসলি যেটা হেভি সেটা জমতে থাকবে, আর যেটা হালকা সেটা আমার বেরিয়ে চলে যাবে জলের সাথে। তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোলাইটিক মেথড, বোঝা গেছে?
সেকেন্ড মেথড, তাহলে এইভাবে আমি তুই কাকে সেপারেট করি, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে এইভাবে আমি তুই কাকে সেপারেট করবি, যার ডেন্সিটি আলাদা, যেখানে আমার মেটাল আর হচ্ছে ইম্পিউরিটির ডেন্সিটি আলাদা, তাকে আমি সেপারেট করবো হচ্ছে হাইড্রোলাইটিক মেথডে। বোঝা গেছে? এই ছিল হচ্ছে আমার হাইড্রোলাইটিক মেথড। সেকেন্ড মেথড চল দেখ। সেকেন্ড মেথড হচ্ছে কি, সেকেন্ড মেথডটার নাম হচ্ছে ম্যাগনেটিক মেথড। ঠিক আছে, ম্যাগনেটিক মেথড কি ধরলাম আমি ধরে নিলাম, চল মেটাল আর ইম্পিউরিটি ধরে নিলাম আমি, ধর হচ্ছে মেটালটা আমার কি ম্যাগনেটিক আর মেটালটা হচ্ছে সাপোজ আমার নন ম্যাগনেটিক, বুঝতে পারছিস? তার মানে ধর মেটালটা হচ্ছে ধর আমার আয়রনের কিছু একটা ধর আছে, আর মেটালটা ধর হচ্ছে আমার সাপোজ আয়রনের কিছু ধর একটা আছে, আর ইম্পিউরিটি ধর ওর মধ্যে মিশে আছে হচ্ছে সাপোজ বালি মিশে আছে। বালি তো আমার আর ম্যাগনেটিক না, বালি আছে, কাদা আছে, ধর এগুলো মিশে আছে। বালি কাদার মতো এত সিম্পল তোকে বোঝানোর জন্য বলছি, কেমিক্যালও মিশে থাকতে পারে, অন্য কোনো মেটালও মিশে থাকতে পারে, সেটা হচ্ছে ধর আমার সাপোজ নন ম্যাগনেটিক। তাহলে আমি ধরে নিলাম কি মেটালটা হচ্ছে আমার ম্যাগনেটিক, আমি ধরছি উল্টোটা হলে উল্টোটা হবে, মেটালটা হচ্ছে আমার ম্যাগনেটিক আর ইম্পিউরিটি আমার হচ্ছে বলতে কি নন ম্যাগনেটিক। ঠিক আছে, এবার আমি কি করছি, এবার আমি করব হচ্ছে, তুই এই জিনিসটা দেখেছিস কোথাও, কনভেয়ার বেল্ট নাম শুনেছিস? কনভেয়ার বেল্ট কোথায় শুনেছিস বলতো? কনভেয়ার বেল্ট ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। কনভেয়ার বেল্ট বলতে বেসিক্যালি এয়ারপোর্টের কথাই মাথায় আসে ফার্স্ট। বেসিক্যালি কনভেয়ার বেল্ট মানে কি, যেখান থেকে তোর ওই ব্যাগগুলো আসছে না এয়ারপোর্টে, দেখবি প্লেনে নামার পরে ব্যাগগুলো চলে আসছে না, ওটা ওই টাইপের সিস্টেমগুলো হচ্ছে কনভেয়ার বেল্ট। আচ্ছা বেসিক্যালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমি তোকে সিম্পল ভার্সন দেখাচ্ছি। ধর তোর এরকম দুখানা চাকা লাগানো আছে, বা তুই ট্যাঙ্ক দেখেছিস তো, ট্যাঙ্ক যুদ্ধের সময় যে ট্যাঙ্কগুলো ইউজ হয়, ওটা দেখবি চাকাগুলো কীরকম, দেখবি চাকাগুলো পরপর লাগানো আছে, উপরে দেখবি একটা এরকম জিনিস লাগানো থাকে বেল্ট, চাকাগুলো পরপর চলে, বেল্টটা এগোতে থাকে, সোজা কথা, দেখেছিস? আচ্ছা তো যাই হোক, ধর আমার পাশাপাশি এরকম দুখানা চাকা আছে, সাপোজ আমার চাকাগুলো হচ্ছে এই ডাইরেকশনে ঘুরছে, তুই চাইলে উল্টো ডাইরেকশনে ভাবতে পারিস, কোনো অসুবিধা নেই। চাকাগুলো ধর আমার সেম ডাইরেকশনে এদিকে ঘুরছে। এবার আমি কি করলাম, আমি ধর উপর থেকে এর মধ্যে পাঠিয়ে দিলাম কাকে, এর উপরে ধর ফেলছি, বেসিক্যালি কাকে ফেলছি, ধর আমার এমন একটা জিনিস আছে, আমি ধর এর মধ্যে কাকে ফেললাম, সবুজটা ধর হচ্ছে আমার মেটালটা হচ্ছে আমার ম্যাগনেটিক লিখেই দিয়েছি, আর সাপোজ নীলটা হচ্ছে আমার, নীল না লাল কালার দিচ্ছি, লালটা হচ্ছে আমার ইম্পিউরিটি। ঠিক আছে, লালটা হচ্ছে আমার ইম্পিউরিটি। এইবার চাকাগুলো এদিকে ঘুরছে, আমি কি করেছি, আমি করেছি হচ্ছে সাপোজ এই চাকাটা হচ্ছে আমার ম্যাগনেটিক, ওকে, এই চাকাটা হচ্ছে আমার ম্যাগনেটিক, বোঝা গেল? এই চাকাটা হচ্ছে আমার ম্যাগনেটিক। তাহলে কি হবে, চাকাটা যদি ম্যাগনেটিক হয়, তুই ভাবে এই জিনিসটা পুরো আসলে এরকম আসবে, এইভাবে চাকাটা এগোচ্ছে, বেলটা এরকম এগোচ্ছে, এই পুরো সেট আপটা মিক্সচারটা আমার এদিকে এগিয়ে আসছে, এগিয়ে আস্তে আস্তে যখন এখানে আসবে তখন কী হলো বলতো, আমার ম্যাগনেটিক পার্টটা এর গায়ে লেগে যাবে, বুঝতেই পারছিস তো। তোকে যদি একটা ম্যাগনেট মাঝখানে একটা বেল্ট দিয়ে যদি অন্য সাইডে কোনো ম্যাগনেটিক ফিল্ডে পজিটিভ রেসপন্স করে এবং কাউকে রাখিস, তুই দেখবি ওটা অ্যাট্রাক্ট হচ্ছে। তুই জামার নিচে ম্যাগনেট রেখে উপরে তোর জামার উপরে একটা সেফটি পিন রাখলে অ্যাট্রাক্ট হয়ে যাবে, একটা পেরেক রাখলে অ্যাট্রাক্ট হবে, বুঝতেই তো পারছিস। তাহলে কী হলো বলতো, যখন আমার এখানে এসছে, আমার সবুজ পার্টগুলো বেসিক্যালি বেল্টের সাথে চিপকে যাবে, বোঝা গেছে? এইবারে যখন ধর বেল্টটা ঘুরে যখন এরকম চলে আসছে, তখন কী হবে, তুই দেখ লাল পার্টগুলো মানে বেসিক্যালি ইম্পিওর পার্টগুলো তখন যেহেতু চিপকে থাকবে না, ইম্পিওর পার্টগুলো এরকম এদিকে পড়ে যাবে, ইম্পিওর পার্টগুলো এদিকে পড়ে যাবে, বোঝা গেল? ইম্পিওর পার্ট এদিকে পড়ে যাবে, আর কি হবে, সবুজ পার্টটার সাথে লাগতে যাবে, সবুজ পার্টটা যেই এই পয়েন্টটা যেই ক্রস করবে, তখন তার বেল্ট আমার ম্যাগনেটিক নয়, তার মানে কী হলো বলতো, তখন সবুজগুলো এখানে পড়ে গেল, বোঝা গেল? তাহলে সবুজটাকে আমি ধরে নিয়েছি হচ্ছে ম্যাগনেটিক, তার মানে কী হলো বলতো, ম্যাগনেটিক পার্টটা মানে আমি এখানে ধরলাম মেটালটা হচ্ছে ম্যাগনেটিক, তাহলে দেখ মেটাল আর ইম্পিউরিটি হচ্ছে আমার সেপারেট হয়ে গেল, বোঝা গেছে? তাহলে এইভাবে আমি তুই কাকে সেপারেট করতে পারবো, যার ম্যাগনেটিক প্রপার্টি আলাদা তাদেরকে সেপারেট করতে পারবো হচ্ছে এই ম্যাগনেটিক মেথডের থ্রুতে, বোঝা গেছে? বই বার করে রাখ, পেজ নাম্বার 125 এগুলো আছে। ক্লিয়ার, বোঝা গেছে? চল 3 নাম্বার মেথড কি, 3 নাম্বার মেথড হচ্ছে, 3 নাম্বার মেথডটাকে বলা হচ্ছে ফ্রোথ ফ্লোটেশন। ফ্রোথ ফ্লোটেশন ফ্রোথ ফ্লোটেশন আচ্ছা এটাকে কি বলে দেখ কীভাবে করবো। বেসিক্যালি এটা হচ্ছে আমার সিম্পলি সলিবিলিটির উপরে ডিপেন্ড করে হচ্ছে এই প্রপার্টিটা ডিনোট করা হয়। সলিবিলিটির উপর মানে কি, ধর আমার মেটাল আর ইম্পিউরিটি ধর মিশে আছে আমার ওরের মধ্যে। একটা কথা হচ্ছে কেমিস্ট্রিতে জানবি, এটাকে কি বলে লিখতে পারিস খাতায়, হাইড্রোফোবিক।
আরেকটা হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক। ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়লে এটা তোকে জানতে হবে, হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক। ফোবিক মানে কি বেসিক্যালি, আচ্ছা ফোবিয়া মানে কি বলতো, ভয়, ঠিক আছে। হাইড্রোফোবিক মানে যে বেসিক্যালি ওয়াটারকে ভয় পায়, তার মানে কি বলতো, ওয়াটারে ডিজলভ হবে না, বোঝা গেল, মানে যে জলে সলিবল হবে না, সে হচ্ছে আমার হাইড্রোফোবিক, বুঝলি। হাইড্রোফোবিক ইনসলিবল ইন ওয়াটার, সোজা কথা। হাইড্রোফোবিক মানে কি, ইনসলিবল ইন ওয়াটার। হাইড্রোফোবিক মানে আমার কি হলো, ইনসলিবল ইন ওয়াটার, ক্লিয়ার, বোঝা গেছে। আর হাইড্রোফিলিক মানে কি বেসিক্যালি, যে সলিবল ইন ওয়াটার, তার মানে ওয়াটার লাভিং, বোঝা গেছে, ওয়াটার লাভিং। হাইড্রোফিলিক মানে সোজা কথা ওয়াটার লাভিং, আর হাইড্রোফোবিক মানে হচ্ছে ওয়াটার নন লাভিং, বুঝে গেছিস, তাই তো। চল আমি এখানে ধরে নিলাম, সাপোজ আমার যে মেটালটা আছে সেই মেটালটা আমার ধরে রাখ হচ্ছে, বা ওরটা আমার কি, ওরটা হচ্ছে ধরে রাখ আমার হাইড্রোফোবিক টাইপের, তাহলে আমি ধরলাম হচ্ছে এখানে ওরটা আমার হাইড্রোফোবিক, আর ইম্পিউরিটিগুলো হচ্ছে আমি ধরলাম কি হাইড্রোফিলিক, বুঝতে পারছিস। ইম্পিউরিটিগুলো হচ্ছে আমি ধরলাম হাইড্রোফিলিক। উল্টোটা হলে উল্টোটা হবে, তুই বুঝতেই পারছিস। ম্যাগনেটিক সেপারেশন আজকে যদি আমার ওরটা নন ম্যাগনেটিক হতো, তাহলে ওরটা আমার এই সাইডে জমা হতো, আর ইম্পিউরিটিগুলো যদি ম্যাগনেটিক হতো, তাহলে ইম্পিউরিটিগুলো আমার ওই সাইডে চলে যেত। এটা না বোঝার কিছু নেই, উল্টো হলে আমার জাস্ট জায়গাটা আলাদা পাবো কালেকশনের, বোঝা গেছে। ফ্লোটেশন ব্যাপারটা কি, দেখ ব্যাপারটা হচ্ছে, ধর তোকে সিম্পলি ব্যাপারটা বোঝাই, তারপরে তুই বুঝে যাবি। ধর তুই দেখেছিস মিল্ককে, তুই যদি এরকম লস্যি বানাতে দেখেছিস, লস্যি বানাতে, মিক্সির মধ্যে লস্যি বানানোর কথা বলছি না, দেখবি ওই দোকানে পাওয়া যায়, হ্যাঁ এক্স্যাক্টলি, হাতে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লস্যি বানায়। তো দই হোক বা দুধ হোক, যখন ওই দেখবি এরকমভাবে স্টিয়ার করে জিনিসটাকে, এরকম যখন স্টিয়ার করছে, এটা দিয়ে স্টিয়ার করে না, এরকম একটা দেখবি এরকম জিনিস থাকে, এটা দিয়ে স্টিয়ার করছে, ঠিক আছে। কি হয় বেসিক্যালি, হয় হচ্ছে তোর উপরের পার্টে দেখবি বাবেলস হয়, তো বেসিক্যালি বাবেলস তো তুই আমি খালি চোখে দেখছি, কি হয় অ্যাকচুয়ালি, উপরের পার্টে না অয়েলের পার্টগুলো চলে যায়, আর নিচে চলে যায় হচ্ছে বেসিক্যালি ওয়াটারের পার্টগুলো। কারণ মিল্ক মানেই হচ্ছে আমার অয়েল আর ওয়াটার মিশেই আছে, মিল্কের মধ্যে ওটাই, মিল্ক হচ্ছে একটা টাইপের সলিউশন যার মধ্যে অয়েল আর ওয়াটার আছে, বুঝতে পেরেছিস। যখন আমি এরকম ছাঁকছি না, এটাকে বলে কি স্টিয়ার করা বেসিক্যালি, বুঝতে পারছিস। তখন আমার কি হলো বলতো, উপরে চলে যাচ্ছে, দেখেছিস কখন লস্যি বানাতে, দেখেছিস দোকানের ভাবে বানাতে, বা তুই চাইলে বাড়িতে গিয়েও করতে পারিস, কিন্তু বুঝতে পারবি না যে হলো এরকম, কারণ দুখানার একই কালার, তো এই জন্য তুই বুঝতে পারবি না। হ্যাঁ বোঝা যায়, চাইলে বুঝতে পারিস। তো বেসিক্যালি তুই সিম্পলি এই জিনিসটা ভাব, সাপোজ তুই তেল আর জলকে মেশাবি বাড়িতে গিয়ে, তেল জলকে মেশা, তারপরে তুই সেম জিনিসটা আবার দেখবি উপরে তেল চলে এসে নিচে চলে যাবে হচ্ছে জল, এই জিনিসটা তুই বাড়িতে করতে পারিস, বোঝা গেছে। এইবারে কি হচ্ছে, যে পার্টটা উপরে গেল, সাপোজ এটা হচ্ছে আমার অয়েলি পার্ট, আর নিচে হচ্ছে আমার ওয়াটারের পার্টটা আছে। অয়েল মানে কি বলতো, হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক, অবভিয়াসলি হাইড্রোফোবিক। অয়েল তো আমার আর ওয়াটারে ডিজলভ হয় না, তার মানে অয়েল হচ্ছে আমার হাইড্রোফোবিক, আর ওয়াটার তো ওয়াটারে ডিজলভ হবেই, তাহলে ওয়াটার হচ্ছে নিজেই হাইড্রোফিলিক, সিম্পলি। এখন আমি কি করলাম, এখন আমি এই জিনিসটা এবার তো ইন্ডাস্ট্রিতে তো এরকম হাত দিয়ে তো এরকম করা পসিবল নয়, এই স্টার্টিংটাই, এই ডিস্টারবেন্সটাই আমি তুই মেকানিক্যালি করবো। মেকানিক্যালি কীভাবে করবো, মেকানিক্যালি অনেক টেকনিক আছে, তুই চাইলে এর মধ্যে এয়ার পাস করেও করতে পারিস, এয়ার পাস করে করা যেতে পারে, বোঝা গেছে। মেকানিক্যালি আমি এইভাবে করছি, এয়ার পাস করে করছি, কারণ বুঝতেই পারছিস ওই কেমিক্যালের মধ্যে হাত দিয়ে তুই নিশ্চয়ই স্টিয়ার করতে চাইবি না মেটালার্জি ইন্ডাস্ট্রিতে। আর ইন্ডাস্ট্রিতে তুই তো নিশ্চয়ই এক বালতি নিয়ে তো করছিস না, ওখানে টন সিনথেসিস হচ্ছে এরকম, বোঝা গেল, ট্যাঙ্কের মধ্যে হচ্ছে। তার মানে কী হবে বলতো, এরকম একইভাবে ধর আমার ওর আর ইম্পিউরিটি, ওর যদি আমার হাইড্রোফোবিক হয়, তার মানে কী হবে বলতো, ওর আমার চলে গেলে হচ্ছে এরকম স্টিয়ার করার পরে ওর চলে গেলে হচ্ছে উপরের পার্টে, আর ইম্পিউরিটি যেহেতু হাইড্রোফিলিক, ইম্পিউরিটি আমার চলে যাবে হচ্ছে নিচে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। তোর মাকি আছে, পড়ে যাচ্ছে একটু, ঠিক আছে। ওর আমার তাহলে কোথায় গেলো বলতো, উপরের পার্টে, আর ইম্পিউরিটি চলে গেল হচ্ছে নিচের পার্টে, বুঝতে পেরেছিস। ইম্পিউরিটি যেহেতু আমার হাইড্রোফিলিক আমি ধরেছি এখানে, তাহলে আমার ইম্পিউরিটি কী হবে, জলের মধ্যে ডিজলভ হয়ে থাকবে, আর ওর যেহেতু আমার হাইড্রোফোবিক, ওর হচ্ছে আমার উপরে এরকম আলাদা হয়ে চলে আসবে, বুঝতেই পারলাম। এবার আমি কি করব, এটাকে কালেক্ট করে নেবো, উপরের পার্টটাকে কালেক্ট করে নিয়ে এইবারে পরের স্টেপগুলোতে যাবো, বোঝা গেল। তো যদি আজকে উল্টোটা হতো, সাপোজ যদি আজকে ওর আমার হাইড্রোফিলিক হতো আর ইম্পিউরিটি যদি আমার হাইড্রোফোবিক হতো, তাহলে উপরে হয়ে যেত, তাহলে খেলাটা উল্টে যেত, ওর নিচে আসতো, ইম্পিউরিটি উপরে চলে যেত, বুঝতেই পারছিস, ক্লিয়ার। তাহলে এটা ছিল হচ্ছে আমার থার্ড টেকনিক, এটাকে বলে কি ফ্লোটেশন, বোঝা গেছে। ফ্লোটেশন ইউজুয়ালি কার জন্য ইউজ করি, ইউজুয়ালি করি হচ্ছে সালফাইড ওরগুলোর জন্য, ইউজুয়ালি ইউজ করি হচ্ছে ফ্লোটেশন। সালফাইড ওরগুলো আমার কি হয়, ওদের সালফাইড ওরগুলো হচ্ছে আমার হয় হচ্ছে বেসিক্যালি হাইড্রোফোবিক, ওরা উপরে চলে আসে, ওদেরকে উপর থেকে কালেক্ট করে নিয়ে তারপরে প্রসিড করি, বোঝা গেল। এটা হচ্ছে আমার 3 নাম্বার টেকনিক, ফ্লোটেশন, বুঝেছিস, ক্লিয়ার। ফ্লোটেশন
হয়ে গেছে বোঝা? চল 4 নাম্বার টেকনিক আসছে, এটার পরীক্ষায় তোকে জিজ্ঞেস করে না, কিন্তু 4 নাম্বার টেকনিকের অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ পরে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনে পড়বো। 4 নম্বর টেকনিকটাকে কি বলে? কেমিক্যাল মেথড অর লিচিং, ঠিক আছে? 4 নম্বর মেথডটাকে কি বলে? কেমিক্যাল মেথড অর লিচিং, ঠিক আছে? ওকে, বল। হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস? আসছি আমি। চল 4 নাম্বার মেথডটা দেখ, বেসিক্যালি কেমিক্যাল মেথড আর লিচিং। বেসিক্যালি ব্যাপারটা কি? ব্যাপারটা একদম সিম্পল। এটা তুই চাইলে বাড়িতেও করতে পারিস, তুই তো আর মেটাল দিয়ে করবি না, তুই অন্য কিছু দিয়ে করবি। কী হবে? ধরে নে এটা আমি জল না অন্য কোনো সাপোজ সলভেন্ট ইউজ করছি। ধর আমার এর মধ্যে সাপোজ কোনো একটা সলভেন্ট আছে। সলভেন্ট মানে কি বুঝতে পারছিস তো? সলিউশন, দুটোই বন্ধ হয়ে গেছে। চল তো যাই হোক, দেখ সলভেন্ট ধর আছে, কি হবে? ধর আমি এর মধ্যে কাকে পাঠাচ্ছি? ওর প্লাস ইম্পিউরিটি, দুজনকেই পাঠাবো, তাই তো? ওরের মধ্যে তো ইম্পিউরিটি মিশেই আছে, আমি ওটাকে আলাদা করে লিখলাম তোর বোঝার জন্য। ওর প্লাস ইম্পিউরিটি দুজনে একসাথেই আছে, আমি তো বোঝার জন্য জাস্ট লিখলাম, বুঝতে পারছিস? কি হচ্ছে বেসিক্যালি, ধর ইম্পিউরিটির পার্টটা ধর আমার কি হলো, সলভেন্টে সলিবেল হয়ে যায়। ইম্পিউরিটির পার্টটা সলভেন্টে সলিবেল হয়ে যায় মানে কি? ধর তোর বাড়িতে একটা বাটির মধ্যে তোকে কেউ সোনা গুঁড়ো করে মিশিয়ে দিয়েছে, সোনার গুঁড়োর সাথে সাপোজ চিনির গুঁড়ো মেশানো আছে। তুই সেপারেট করবি কীভাবে? দুখানাকে সোনার গুঁড়ো আছে আর হচ্ছে চিনির গুঁড়ো আছে, দুটোকে সেপারেট করবি কীভাবে? তুই জলের মধ্যে গুঁড়োটাকে ঢেলে দে, কোনটা ডিজলভ হবে? সোনা নিশ্চয়ই ডিজলভ হবে না, এটা তুই জানিস। তাহলে কেউ দেখবি সোনার আংটি পরে নিশ্চয়ই স্নান করতো না, স্নান তো করে অনেকে সোনার আংটি পরে। তাহলে দেখ আমার সোনাটা আমার কী হলো বলতো? ডিজলভ হলো না, বুঝতে পেরেছিস? তাহলে সিমিলার হইতে ধর এখানে আমি ধরে নিলাম ইম্পিউরিটি আমার সলভেন্টে ডিজলভ হয়ে যায়, আর ওর আমার সলভেন্টে ডিজলভ হয় না, বুঝতে পারছিস? আমি এটা ধরেই নিয়েছি আগে, মানে ধরে নিয়েছি মানে কি, যদি আমি জানি এদের দুজনের টেন্ডেন্সি জানি, যদি উল্টো হয় তাহলে উল্টোটা হবে। ক্লিয়ার? তাহলে আমার কী হলো বলতো? ইম্পিউরিটি আমার ডিজলভ হয়ে গেল, আর ওর আমার নিচে থেকে এরকম পড়ে থাকলো, ওর আমার এরকম নিচে পড়ে থাকলো, ওরের পার্টিকেলগুলো ধর এগুলো সোনার পার্টিকেল এরকম পড়ে আছে, বুঝতে পারছিস? ক্লিয়ার? আর ইম্পিউরিটি আমার কী হয়েছে? ডিজলভ হয়ে গেছে, ঠিক আছে? এবার এই দুটোকে তুই কীভাবে সেপারেট করবি? ইম্পিউরিটি আমার চলে গেছে জলের মধ্যে, এটাকে কীভাবে সেপারেট করবো? সিম্পলি ফিল্টার করে নেবো। তোকে যদি বলে চিনি আর সোনা ধর গুঁড়ো করে মেশানো হয়েছিল, তুই কীভাবে এবার সেপারেট করবি সোনার পার্টিকেলগুলোকে? সিম্পলি ফিল্টার করে নিবি। ফিল্টার তো করেছিস, স্কুলের ল্যাবে ফিল্টার করেছিস। কীভাবে করেছিস ফিল্টার? এগুলো দেখেছিস স্কুলের ল্যাবে? ফানেল, এর মধ্যে ফিল্টার পেপার এভাবে ভাঁজ করে দিয়েছিস কখনো? ফিল্টার পেপার দিয়েছিস? হ্যাঁ, বেসিক্যালি এটা ফিল্টার পেপারে দিবি, একটা অ্যাঙ্গেলে ভাঁজ করে এর মধ্যে দিয়ে দিবি, তাই তো? তারপরে কী হবে? তুই ধর এই জিনিসটাকেই যদি এরকম করিস, ধর এটাকে নিয়ে আমি আবার ফিল্টার করছি, এটাকে নিয়ে যদি ফিল্টার করি, লাল পার্টিকেলগুলো কোথায় থাকবে? বেসিক্যালি এখানে আটকে থাকবে, বুঝতেই পারছিস তো? লালগুলো এখানে থেকে গেল, আর ইম্পিউরিটিটাকে আমার এর মধ্যে ডিজলভ হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে নিচে হচ্ছে চলে গেছে, আমি এইভাবে সেপারেট করতে পারলাম। এটাকে বলে কি? ম্যাগনেটিক মেথড, সরি কেমিক্যাল মেথড বা লিচিং। বোঝা গেছে? ক্লিয়ার? এই ছিল হচ্ছে কি, আমি একটা ইনিশিয়াল লেভেলে সেপারেশন করলাম, বোঝা গেছে? চলে এইবারে আসছে কি আমাদের, তাহলে স্টেপ 2, ক্লিয়ার? কনসেন্ট্রেশন অফ ওর। আমি তখন কী করলাম? ওরকে কনসেন্ট্রেট করলাম, তার মানে ইনিশিয়াল পিউরিফিকেশন, মানে দোকান থেকে ওই চাল আর পাথর কিনে আনার পরে চালটাকে আমি সেপারেট করলাম, বুঝতে পেরেছিস? বা বাড়ি বানানোর আগে বালি আর হচ্ছে তোর যে পাথরের মিক্সারগুলো ছিল ওটাকে সেপারেট করলাম। ওটাকেই আমি ইন্ডাস্ট্রিতে মেটালের জন্য এতগুলো টেকনিকে করতে পারি, আরও টেকনিক আছে তো ছেড়ে যায়, বোঝা গেছে এগুলো? ক্লিয়ার? চলো এটা মুছে দিচ্ছি, এটা ছিল হচ্ছে আমার কেমিক্যাল মেথড। এবার আসছে কি স্টেপ 3,
আচ্ছা এইবার আমি কি করব, স্টেপ 3 এটাকে বলে কি, দেখ এটাকে বলে হচ্ছে অক্সিডেশন অফ ওর। ঠিক আছে, আমি দেখ ইম্পিউরিটিগুলোকে কিছুটা ইম্পিউরিটি সরিয়ে দিতে পেরেছি, অবভিয়াসলি সরে গেছে। এইবারে আমি কি করছি, অক্সিডেশন অফ ওর, অক্সিডেশন অফ ওর, অক্সিডেশন অফ ওর, ওরটাকে আমি কি করবো, অক্সিডাইজ করবো। আমার সোজা কথা কি বলতো, ধর আমার যে মেটালটা আছে, আমি মেটালটাকে করেসপন্ডিং অক্সাইডে নিয়ে যাবো, বোঝা গেছে। ধর সাপোজ তোর কাছে ধর আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, ধর তুই সেপারেট করতে চাস, তোর কাজ কী হবে, বা ধর গোল্ড ধর তোর কাছে আছে, তুই গোল্ডটাকে গোল্ডের করেসপন্ডিং ধর অক্সাইডে নিয়ে যাবি, বোঝা গেছে। গোল্ডের অক্সাইডে নিয়ে গেলাম, তাহলে কী হবে বলতো, বাকিগুলো আমার আর অক্সাইডে কনভার্ট হলো না, মানে ওরের মধ্যে তো এখনও ইম্পিউরিটি আছে, অন্যগুলো ধর আমার আর অক্সাইডে কনভার্ট হবে না। আমি ধর গোল্ডের জন্য যখন ইউজ করছি, গোল্ডটা আমার অক্সাইডে হলো, বাকিগুলো আমার অক্সাইডে কনভার্ট হলো না। এবারে কী হবে, তাহলে আমার এখন টেকনিক হচ্ছে মেটালের করেসপন্ডিং অক্সাইডে নিয়ে যাওয়া, বোঝা গেছে। তো অক্সিডেশন অফ ওর এটাকে আমি দুভাবে করতে পারি, চল দেখ। একটাকে বলে হচ্ছে কি, একটাকে বলে হচ্ছে রোস্টিং, আর এটাকে বলে হচ্ছে ক্যালসিনেশন। ঠিক আছে, ক্যালসিনেশন আর রোস্টিং, সেন্সার লাগানো আছে ওটাতে। চল ক্যালসিনেশন আর রোস্টিং, দেখ কি করবো বেসিক্যালি, রোস্টিং আর ক্যালসিনেশন। মনে রাখবি ক্যালসিনেশন কাদের জন্য করব, সেটা কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। দেখ নামের মধ্যেই দেখ সিএ লুকিয়ে আছে, সোজা কথা যার মধ্যে কার্বনেট থাকে, যার মধ্যে আমার কার্বনেট থাকে, সিএ লুকিয়ে আছে যার মধ্যে আমার কার্বনেট থাকে, তার জন্য ইউজ করবো হচ্ছে ক্যালসিনেশন। কেসটা কি বেসিক্যালি বুঝতে পেরেছিস, আমি কাজ কি আমার, যার মধ্যে কার্বনেট লুকিয়ে আছে তাকে আমি বলবো ক্যালসিনেশন। ব্যাপারটা দেখ দেখলেই বুঝে যাবি। ধর আমি বই থেকে একটা এক্সাম্পল নিচ্ছি, রোস্টিং আর ক্যালসিনেশন। ধর আমার জিঙ্কের এটা হচ্ছে ওর, জেডএনএস, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য নেম অফ ওর অফ জিঙ্ক, জেডএনএস, এটাকে বলেছে জিঙ্ক ব্লেন্ড। দেখতে থাক আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এটাকে জিঙ্কের অক্সাইডে কনভার্ট করা। জিঙ্ক আর সালফারের মধ্যে যে জিঙ্ক মেটাল সেটা তো তুই জানিস, আমার টার্গেট কি, জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে ওর, এটাকে জিঙ্কের করেসপন্ডিং অক্সাইডে কনভার্ট করা, জিঙ্ক অক্সাইডে কনভার্ট করা, বুঝতে পারছিস। এবারে এই রিয়াকশনগুলো কী হবে দেখ, তুই যদি জিঙ্কের মধ্যে অক্সিজেন ঢোকাতে হয়, তাহলে তোকে অক্সিজেনের সাথে তো রিয়াকশন করাতে হবে, বোঝা গেছে। তাহলে জিঙ্ক সালফাইডের সাথে আমার অক্সিজেনের রিয়াকশন করাতে হবে, ক্লিয়ার। আর ধর বুঝেছি এটা, আর সালফারের করেসপন্ডিংটা কী হবে, SO2 হয়ে বেরিয়ে চলে যাবে। SO2 হচ্ছে আমার ভোলাটাইল, ভোলাটাইল হয়ে উড়ে চলে যাবে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। তাহলে O2 সোর্স কি ইউজ করবো বলতে এখানে এয়ার, তাহলে এয়ার থেকে নেবো হচ্ছে আমি O2। তাহলে আমার মাথায় রাখতে হচ্ছে রোস্টিংয়ের জন্য আমি কী করি বলতো, ইন প্রেজেন্স অফ এয়ার। রোস্টিং আমাকে করতে হবে কি, এয়ারের প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ এয়ার, কারণ আমাকে O2-র সাথে রিয়াকশন করাতে হবে, আর O2 আমি কোথা থেকে পাবো, এয়ার থেকে, ক্লিয়ার। তাহলে রোস্টিং আমি কোথায় করবো, ইন প্রেজেন্স অফ এয়ার, এগুলো তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে। ক্যালসিনেশন কীভাবে করবো, দেখ ক্যালসিনেশন মানে কি বলেছি, যার মধ্যে কার্বনেট লুকিয়েই আছে। চল বই থেকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি ক্যালসিনেশনের। ধর জিঙ্কের আরেকটা ওর ধর হচ্ছে আমার কি, ধর জিঙ্ক কার্বনেট, জিঙ্কের তো একটা ওর নেই, আমি বলেছি হতেই পারে ওর একের বেশি হতে পারে। জিঙ্কের ধর অন্য একটা হচ্ছে আমার কি, জিঙ্ক কার্বনেট, ঠিক আছে, ZnCO3। দেখ এর মধ্যে তো অক্সিজেন অলরেডি আসেই, জিঙ্ক কার্বনেটের মধ্যে অক্সিজেন আমার অলরেডি আছেই, তাহলে কি আমাকে আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করাতে হবে না ভাই, অবভিয়াসলি অক্সিজেনের সাথে রিয়াকশন করাতে হবে না। তাহলে এটাকে আমি জাস্ট কী করবো, শুধু হিট করবো, তাহলে করলে কী হবে, দেখ আমি এখান থেকে পেলাম কি মেটালের করেসপন্ডিং অক্সাইড, আর এই পার্টটা কী হবে, এটা হচ্ছে CO2 হয়ে বেরিয়ে যাবে, CO2 হালকা, এখানে SO2 হালকা, ক্লিয়ার। তাহলে আমার এই স্টেপগুলোতে কী হচ্ছে বলতো, দেখ মেটালের করেসপন্ডিং অক্সাইড, এখানে আমি পেয়েছিলাম জিঙ্ক অক্সাইড, এখানেও তাই পাচ্ছি, এখানেও জিঙ্কেরই অক্সাইড পেলাম। তাহলে ক্যালসিনেশন আমি কী করবো বলতো, ইন অ্যাবসেন্স অফ এয়ার, বোঝা গেছে। তাহলে ক্যালসিনেশন আমার কী হবে, ইন অ্যাবসেন্স অফ এয়ার, ইন অ্যাবসেন্স অফ এয়ার, ক্যালসিনেশন আমার হবে ইন অ্যাবসেন্স অফ এয়ার, রোস্টিং আমার হবে হচ্ছে ইন প্রেজেন্স অফ এয়ার। ক্যালসিনেশন আমি ইউজুয়ালি কার জন্য করি, ক্যালসিনেশন আমি ইউজুয়ালি করবো হচ্ছে কার্বনেট যার মধ্যে আছে, যে ওর মধ্যে কার্বনেট আছে তার জন্য করবো, বোঝা গেছে। আর রোস্টিং আমি কার জন্য করবো, এইবারে দেখ রোস্টিং আমি করবো হচ্ছে ইউজুয়ালি যার মধ্যে সালফাইড আছে তার জন্যই রোস্টিং করি, বোঝা গেল, বুঝেছিস, ক্লিয়ার। চল এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ক্যালসিনেশন আর রোস্টিং, ক্লিয়ার, বুঝেছিস। তাহলে এইবার আমি কী করলাম বলতো, অক্সিডেশন অফ ওর আমার মেটালের অক্সাইডে কনভার্ট করা হয়ে গেছে, এটা ছিল হচ্ছে আমার স্টেপ নাম্বার 3। এবার আমি যাচ্ছি কোথায়, স্টেপ নাম্বার 4। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এবার, তাহলে আমি মেটালের করেসপন্ডিং অক্সাইডে কনভার্ট করে দিয়েছি, এটা আমি মুছে দিলাম। তাহলে রোস্টিং আর ক্যালসিনেশনের ডিফারেন্স তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, তোকে লিখতে হবে। এত ক্লিয়ার। আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে মেটালার্জি না পড়লে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভুলে যাবি। তুই বাড়ি গিয়ে যদি ভাবিস যে দুদিন পরে আবার ভিডিও দেখে আবার পড়বি, তাহলে তুই বেসিক্যালি বোকার মতন টাইম নষ্ট করবি, আর কিচ্ছু না। তুই আজকে সন্ধ্যাবেলা এই যে 2.5 ঘন্টা এখানে পড়তে এসে যদি আজকে রাত্রেবেলা দেখে রাখিস, তাহলে তোর পড়াশোনাটা মনে থাকবে।
তুই যদি 2 দিন পরে নিয়ে আবার বসিস, তোকে 2 দিন পরে আবার ভিডিও দেখতে হবে, আবার তোকে পড়তে হবে। তুই তো বোকানোস, তুই জানিস ভালো করে কোনটা করবি। আচ্ছা স্টেপ 4 দেখ কি বেসিক্যালি, স্টেপ 4 হচ্ছে এই যে মেটাল অক্সাইডে কনভার্ট করলাম, এটাকে আমি এবার কী করবো, এবার রিডাকশন করবো। রিডাকশন মানে কি বলতো, অক্সিজেন বেরিয়ে যাওয়া, ঠিক আছে, অক্সিজেন বেরিয়ে যায়, তাহলে আমার শুধু পড়ে থাকবে হচ্ছে মেটালটা। তাহলে স্টেপ 4 আমার কি বেসিক্যালি রিডাকশন অফ মেটাল অক্সাইড। স্টেপ 4 আমার হতে চলেছে কি রিডাকশন অফ মেটাল অক্সাইড, রিডাকশন অফ মেটাল অক্সাইড, বোঝা গেছে। তাহলে স্টেপ 4 আমার কি হচ্ছে রিডাকশন অফ মেটাল অক্সাইড। এবার এই স্টেপটা হচ্ছে সবার জন্য সেম হয় না, কিছু কিছু মেটাল আছে যারা আমার চেনা জানা রিডিউসিং এজেন্টের প্রেজেন্সে, আচ্ছা রিডাকশন হবে, তাহলে মেটাল অক্সাইডকে রিডিউস করতে হবে, তাই তো, মেটাল অক্সাইডকে রিডিউস করতে হবে। মনে আছে আমি তোকে বলেছিলাম হচ্ছে আজকে হাইড্রোলাইসিস পড়ে আসতে, হাইড্রোলাইসিস না ইলেকট্রোলাইসিস পড়ে আসতে, আর ইলেকট্রোলাইসিসের ফার্স্ট ক্লাসে আমি তোকে অক্সিডেশন রিডাকশন ডিটেলসে বুঝিয়েছি, দেখবি ওর মধ্যে অক্সিডাইজিং এজেন্ট কারা রিডিউসিং এজেন্ট কারা ওটাও বলেছিলাম। আচ্ছা মেটাল অক্সাইডের কি হবে, রিডাকশন হবে, তাই তো, মেটাল অক্সাইডের রিডাকশন হবে। তাহলে মেটাল অক্সাইডকে কেউ তো একটা রিডিউস করবে, যে রিডিউস করবে তাকে কি বলে বলতো, রিডিউসিং এজেন্ট না অক্সিডাইজিং এজেন্ট? যে মেটাল অক্সাইডকে রিডিউস করবে তাকে কি বলবো আমি, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। যে মেটাল অক্সাইডকে রিডিউস করবে তাকে আমি বলবো রিডিউসিং এজেন্ট। আচ্ছা এইবারে আমি রিডিউসিং এজেন্ট হিসেবে কাকে কাকে ইউজ করবো দেখ। ফার্স্টে আমার কাছে কতগুলো মেটাল আছে, কি কি মেটাল দেখতে থাক। এই মেটালগুলোর জন্য আমার চেনা জানা রিডিউসিং এজেন্ট যেমন ইজিলি অ্যাভেলেবেল বেসিক্যালি কার্বন, কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন, এরা আমার রিডিউস করে দিতে পারে। কিছু কিছু মেটালের করেসপন্ডিং অক্সাইডকে কারা কারা করতে পারে, কার্বন, কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন, বুঝতে পারছিস কাদেরকে করতে পারে, কাদেরকে করতে পারে, বই বার কর পেজ নাম্বার 128, আয়রন অক্সাইড, লেড অক্সাইড, কপার অক্সাইড, পেজ নাম্বার 128, আয়রন অক্সাইড, লেড অক্সাইড আর কপার অক্সাইড, ঠিক আছে পেয়েছিস বাঁদিকে একদম উপরে দেখতে। ওই তিনজনকে বেসিক্যালি, তার মানে কি বলতো, আয়রনের করেসপন্ডিং অক্সাইড, মেটালের করেসপন্ডিং অক্সাইড বা লেডের করেসপন্ডিং অক্সাইড বা দেখ কপারের করেসপন্ডিং অক্সাইড, এই অক্সাইডগুলোকে আমার ওই তিনজনে রিডিউস করে দিতে পারবে। কে কে করতে পারবে, কার্বন, মানে কি বলতো কার্বন সলিড, এটাকে বলে হচ্ছে কোক কার্বন, ঠিক আছে, সলিড কার্বনকে কি বলে, কোক কার্বন, সলিড কার্বনকে কি বলে, কোক কার্বন। এই জিনিসটা বইতে লেখা আছে কিনা আমি জানি না, তুই লিখে রাখবি খাতায়। সলিড কার্বন হচ্ছে কোক কার্বন। কে কে রিডিউস করতে পারে, কোক কার্বন করতে পারে বা কার্বন মনোঅক্সাইড করতে পারে বা H2 করতে পারে, এরা হচ্ছে আমার এই তিনজনকেই করতে পারবে, বুঝেছিস। আচ্ছা এবারে তিনটেরই চল আমি তোকে একটা একটা করে রিয়াকশন দেখাবো। দেখ আমি তোকে ফার্স্টে দেখাচ্ছি তিনজনেই, তাহলে আমি কাকে কাকে দিয়ে রিডিউস করতে পারি বেসিক্যালি।